নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাবো লেখিকা ইলমা বেহরোজের লেখা একটি জনপ্রিয় উপন্যাস আমি পদ্মজার তৃতীয় পর্ব। শুনতে থাকুন আমি পদ্মজা। শিশির ভেজা ঘাসে পা রাখতেই পূর্ণার সারা শরীরে শীতের শিহরণ খেলে গেল। পূর্ব দিগন্তে সূর্য এখনো লাজুক, আকাশে ছড়ানো কমলা আভা। কুয়াশায় মোড়ানো পরিবেশে হাওড়ের পানির মৃদু ঢেউগুলো ধীরে ধীরে শব্দ তুলছে। জলরাশির ওপরে হালকা কুয়াশার চাদর বিছানো। সেই চাদরের ভেতর থেকে মাঝে মধ্যে ভেসে আসছে পাখির ডাক। পূর্ণা ভোরের নামাজ শেষে হাত তুলে প্রার্থনা করেছে তার বোনের সন্ধান পাওয়ার জন্য। এখন উত্তর দিক থেকে বইতে থাকা হিমেল হাওয়ার মাঝখানে দাঁড়িয়ে মৃদুলের জন্য অপেক্ষা করছে। তার সারা শরীরে হাড় কাঁপানো শীতলতা, তবু মন ভরে আছে প্রত্যাশার উষ্ণতায়। কুয়াশার আবরণ ভেদ করে ধীরে ধীরে মৃদুল এগিয়ে এলো। গায়ে সোয়েটার থাকা সত্ত্বেও পূর্ণা শীতে কাঁপছিল। মৃদুল এক মুহূর্ত দেরি না করে নিজের উলের শালটি খুলে পূর্ণার মাথায় জড়িয়ে দিল। বলল, শীতের মধ্যে টুপি ছাড়া বাড়ি থেকে বাইরে আইছো কেন? আর জুতা খুলছো কেন? পইরা লও। শেষের কথাটা ধমকে সুরে বলল। পূর্ণা তাড়াতাড়ি জুতা পরে বলল, শাল দিয়ে দিলেন যে, আপনার ঠান্ডা লাগবে না? মৃদুল হেসে জবাব দিল, দেখা মনে হয় আমার ঠান্ডা লাগতাছে। দেখো, গেঞ্জির উপর শার্ট, তার উপরে সোয়েটার, গলায় মাফলার, মাথায় টুপি, হাত পাওরে মোজা, এরপরেও আমার ঠান্ডা লাগবো? পূর্ণা মৃদু হেসে উত্তর দিল, না। চারপাশে কুয়াশার ঘন পর্দা। দূরে হাওড়ের জলে ভোরের কমলা আভা ছড়িয়ে পড়ছে। গাছপালার পাতায় শিশির বিন্দু, যা সূর্যের আলোয় ঝিকমিক করছে। পূর্ণা মৃদুলের চোখের দিকে তাকিয়ে বলল, আজ দুপুরে না ও বাড়িতে যাবেন বলেছিলেন? মৃদুল উত্তর দিল, যাব তো, লিখন ভাইরে নিয়ে যাব। পদ্মজা ভাবি আমির ভাইয়ের লগে যখন আছে তখন ভালাই আছে, তবুও খোঁজ নেব আমি, এত চিন্তা কইরো না। আচ্ছা, খাইয়া আইছ? মৃদুলের ফর্সা গাল, সরল দৃষ্টি, সুন্দর ভ্রুযুগল আর গোলাপি ঠোঁটের দিকে এক পলক তাকিয়ে পূর্ণা বলল, আপনি খেয়েছেন? মৃদুল হাসি মুখে জবাব দিল, আর খাওয়ান? কেন খাননি? জাকিরকে চিনো না? জাকিরের বাড়ি তো উঠছি, ওর আম্মা গেছে বাপের বাড়ি, ওর আব্বা আর আমি এক লগে আছিলাম, রানবো কে? জাকিরের দাদি কোথায়? মৃদুল একটু বিরক্ত হয়ে বলল, বুড়ির অসুখ। আচ্ছা, বাদ দেয়। বাদ দেব কেন? ফুফা কয়টা কথা বলেছে বলে এভাবে বাড়ি ছেড়ে দেবেন? নিজেরই তো ফুফা। মৃদুলের কণ্ঠে অভিমানের সুর। আত্মসম্মান কইয়া তো একটা কথা আছে, পদ্মজা ভাবির খবরটা তোমারে দেওয়ানে লাইগাই আছি, নইলে রাইতে চইলা যাইতাম। আমার এত বড় বাড়ি থুইয়া আমি এইখানে কথা শুই না পয়দা থাকবো কেন? পূর্ণার কণ্ঠে উদ্বেগ ফুটে উঠল। সে রুদ্ধশ্বাসে জানতে চাইল, আজ তাহলে চলে যাবেন? পূর্ণার মনের অবস্থা বুঝতে পেরে মৃদুল চোরা চাউনিতে তার দিকে তাকালো। পূর্ণার বড় বড় চোখে উত্তরের আকাঙ্ক্ষা। মৃদুলের ঠোঁটে দেখা গেল একটু চতুর হাসি, যা কৌতূহল জাগালো
পূর্ণার মনে। সে অস্থির হয়ে জিজ্ঞেস করলো, হাসার কি বললাম? মৃদুল বলল, তুমিও চলো। পূর্ণা বিস্মিত হয়ে জানতে চাইল, কোথায়? মৃদুল সহজভাবে উত্তর দিল, আমার বাড়ি তো। ধুর, এ হয় নাকি? লজ্জায় লাল হয়ে গেল পূর্ণা। কপালে ভাঁজ ফেলে চিন্তিত ভঙ্গিতে মৃদুল বলল, সব পোলাই তো বিয়া কইরা বউ লইয়া নিজের বাড়িতে যায়, তাইলে আমার বেলায় এ হয় না কেন? মৃদুলের কথায় পূর্ণা বাকরুদ্ধ হয়ে গেল। মৃদুল কৌশলে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে পড়ল তার শ্যামল মুখমণ্ডলে, যেন সন্ধ্যার আকাশে সূর্যাস্তের রং। ঠোঁটে ফুটল মৃদু হাসি। সে লজ্জায় উল্টো দিকে হাঁটতে শুরু করলো। আরে চইলা যাইতেছ কেন? ব্যাকুল শোনালো মৃদুলের কণ্ঠ। আপনি আমাকে লজ্জা দিচ্ছেন? আরে যাইও না। যাচ্ছি, কথা হুনো। পূর্ণা থামলো না। মৃদুল বাতাসের বেগে ছুটে এলো তার পাশে। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, এত শরম পাও কেন? পূর্ণার মন তখন লজ্জায় আর আনন্দে দোলায়মান। সে প্রসঙ্গ পাল্টাতে বলল, আমাদের বাড়িতে চলুন, খেয়ে যাবেন। মৃদুল সাই দিয়ে বলল, খাওয়ান যায়। বাসন্তী খালা রান্না কিন্তু একেবারে খাঁটি। পূর্ণা গর্বের সঙ্গে বলল, আপনি তো বড় আম্মা সব রান্না খেয়ে দেখেননি, খেলে বুঝতেন কত মজা। চতুর হাসি হেসে মৃদুল বলল, তাইলে তো এ বাড়ি তো জামাই ওইতেই হইব। হাসলো পূর্ণা। দুজন গল্প করতে করতে ধীর পায়ে এগিয়ে চলল মোড়ল বাড়ির দিকে। পথে অনেকের সঙ্গে দেখা হলো। সবার চোখেই কৌতূহল। কেউ সরাসরি কিছু বলল না, তবে আর চোখে তাকানো আর ফিসফিসানির অভাব ছিল না। মৃদুল আর পূর্ণার মন তখন অন্য জগতে। কৌতূহলী দৃষ্টি বা ফিসফিসানি কোনো কিছুই তাদের আনন্দময় মুহূর্তকে ছুঁতে পারল না। তারা সমাজের চিরাচরিত বারণ আর গোপন ফিসফিসানির ওপরে উঠে গেছে। তাদের হৃদয়ের অবকাশে তখন শুধুই নির্মল ভালোবাসার স্বর্গ। দুজন যেন দুটি মুক্ত পাখি, যারা সমাজের বিধি নিষেধের খাঁচা থেকে মুক্ত হয়ে নীল আকাশে উড়ে বেড়াচ্ছে। পুরের রোদে ঝলমল করছে গেওয়াপাড়ার বিশাল ধান ক্ষেত। সোনালী ধানের সমুদ্রের মাঝে একটা ছোট্ট দ্বীপের মতো জায়গায় শুটিং চলছে। মৃদু বাতাসে দুলছে ধানের শীষ, তার সঙ্গে তাল মিলিয়ে বাজছে মন মাতানো গ্রাম্য সুর। সেই সুরের তালে নাচছে লিখন। মাথায় লাল পাড়ের সাদা গামছা, পরনে হালকা নীল রঙের লুঙ্গি আর সাদা গেঞ্জি। সাধারণ পোশাকেও তার ব্যক্তিত্ব ঝলমল করছে। দূরে বটগাছের ছায়ায় কয়েকজন তরুণী দাঁড়িয়ে মুগ্ধ নয়নে দেখছে তাদের স্বপ্নের নায়ককে। লিখনের কাছে যাওয়ার সাহস বা সুযোগ কারো নেই, কিন্তু তার দর্শন তরুণীদের রাতের স্বপ্নকে রঙিন করে তোলে। মৃদুল নীরবে দাঁড়িয়ে উপভোগ করছিল এই দৃশ্য। হঠাৎ লিখনের নজরে পড়তে হাত নাড়ল। মৃদুলও সাড়া দিল হাত নেড়ে। শুটিং শেষে লিখন এগিয়ে এলো মৃদুলের দিকে। মাথা থেকে গামছা খুলতেই রোদে ঝিলিক দিয়ে উঠল তার ঘন কালো চুল। সে মৃদুলের সঙ্গে করমর্দন করে বলল, দুঃখিত, তোমাকে অপেক্ষা করতে হলো। মৃদুল উত্তর দিল, আমার ভালোই লাগতেছিল। একজন সহকারী দুটি চেয়ার এনে দিলে বসতে বলল লিখন। দুজনে বসার পর মৃদুল বলল, ও বাড়িতে যাইতাছি, তুমি যাবা?
হ্যাঁ, যাব। লিখন গম্ভীর স্বরে উত্তর দিল। তবে আমি দূরে থাকবো, বাড়ির ভেতরে বা কাছে যাব না। এটা ভালো দেখাবে না। খারাপ দেখাইবো কেন? আর বলো না। একজন আজ ঠাট্টা করে বলল আমাকে নাকি হওলাদার বাড়িতে সব সময় দেখা যায়। জিজ্ঞেস করলো কার জন্য যাই, পদ্মজার জন্য নাকি। আমাদের আগে কোনো সম্পর্ক ছিল কিনা এমন অদ্ভুত প্রশ্ন করলো। অথচ আমি মাত্র 2 বার গিয়েছি। এভাবে একজনের মুখ থেকে আরেকজনের মুখে কথা ছড়িয়ে গেলে পদ্মজার সম্মানহানি হতে পারে। মানুষ মিথ্যা কইলেই হইব। তোমাকে আমি আগেও বলেছি, পদ্মজা একবার অসম্মানিত হয়েছে, এজন্য আমার খুব ভয় হয়। আমার এই একটাই ভয়, মিথ্যা হোক অথবা সত্য, পদ্মজা আবার দুর্নামের শিকার হোক, সেটা আমি চাই না। তাইলে যাওনের কি দরকার? রাগ করো না মৃদুল। 6 বছর আগেই আমার নামের সঙ্গে পদ্মজার নাম জড়িয়ে কিছু গুজব রটেছে। এখন যদি বারবার ওই বাড়িতে যাই, লোকে নানা রকম কুৎসা রটাবে। বুঝছি ভাই, রাগ করি নাই। তাহলে চলো, আমি কাপড় পাল্টে নিই, তারপর যাব। খানিক দূরে লিখনকে রেখে মৃদুল এগিয়ে চলল হওলাদার বাড়ির দিকে। দারোয়ান তাকে দেখে এগিয়ে এলো। বাড়িতে প্রবেশের অনুমতি পেতেই মৃদুল দারোয়ানের পেটে থাপ্পড় দিয়ে বলল, শালার পেটলা, এখন ঢুকতে দিলি কেন? দারোয়ান নরম গলায় জবাব দিল, বড় চাচাই কয়েছে। বাড়ির আলোকঘরের বারান্দায় মজিদ হাওলাদারকে দেখা যাচ্ছে। মৃদুল দারোয়ানের মাথায় টোকা দিয়ে ভেতরে চলে গেল। মজিদ চেয়ারে বসে গভীর মনোযোগ দিয়ে বই পড়ছেন। এই মানুষটিকে মৃদুল ভীষণ শ্রদ্ধা করে। তার সৎ উদার ব্যক্তিত্ব অলন্দপুরের প্রতিটি মানুষের কাছে প্রিয়। এমন মহৎ চরিত্র, এমন প্রকৃত নীতিবান মানুষ মৃদুল জীবনে খুব কমই দেখেছে। শুধু তার উপস্থিতি আশেপাশের সবাইকে প্রশান্তি দেয়। মজিদ প্রায় বাড়ির বাইরে থাকেন। কাজের প্রয়োজনে তাকে অনেক দূরে যেতে হয়। তবে যখনই বাড়িতে আসেন, পুরো বাড়ি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। মৃদুলের মনে এই মানুষটির প্রতি শুধু সম্মানই নয়, গভীর মমতাও আছে। অলন্দপুরের সুখ সমৃদ্ধির কারণ এই মানুষটি। আসসালামু আলাইকুম ফুফা। বই থেকে চোখ তুলে মজিদ উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। মৃদুল নাকি? জি ফুফা। তুমি বাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলে? রাতে দেখলাম না। মৃদুল মাথা নত করে জবাব দিল, আলম ভাইয়ের বাড়ি তো, জাকিরের আব্বার সঙ্গে। মজিদের কণ্ঠে একটু অনুযোগের সুর ফুটে উঠল। তুমি আমার বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে থাকছো, সেটা ঠিক নয় মৃদুল। কেউ অপমান করলে কি আর ওইখানে থাওন যায়? মৃদুল অভিমানী সুরে বলল, শুনেছি আমি। মজিদ বললেন, এটা খলিলের বাড়ি নাকি আমার? তুমি এখানেই থাকবে? না ফুপা, আজই চলে যাব বাড়ি তো। মৃদুল জেদ ধরল, এ তো রাগের কথা, রাগের সিদ্ধান্ত। আরো কয়েকটা দিন থেকে যাও, ফুপার কথা রাখো। তোমার আব্বা শুনলে কি বলবেন? আব্বারে কইতাম না। মজিদ আরো একবার মৃদুলের দিকে তাকিয়ে নরম সুরে বললেন, যা বলছি শোনো, কয়দিন থেকে যাও। এমন মানুষের কথা কি অমান্য করা যায়? মৃদুল বাধ্যের মতো বলল, আচ্ছা। মজিদের চোখে স্নেহের ছায়া নামলো। তিনি বললেন, যাও যাও, ঘরে যাও। দুপুরে কিছু খেয়েছো? না খেলে
খেয়ে নাও। মৃদুল মাথা নাড়ল। হুম, যাইতাছি। থেমে পড়ল। ফুপা, আমির ভাই কই? আমির তো ঢাকা গেছে। কবে? গতকাল বিকেলে গেল। মৃদুলের চোখে কৌতূহল ফুটে উঠল। পদ্মজা ভাবিরে নিয়ে গেছে? দুজনেই গেছে, চলে আসবে 2-3 দিনের মধ্যে। আচ্ছা, গত কয়দিন আমির ভাই কয় আছিল? মজিদ একটু ভেবে বললেন, ঢাকা ছিল, তারপর এসে পদ্মজাকেও নিয়ে গেল। পদ্মজার বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপার বোধ হয়, এত কি আর আমাদের বলে? তুমি খেতে যাও। মজিদের কথা অবিচল বিশ্বাসে মেনে নিল মৃদুল। অবিশ্বাসের ছায়াও পড়ল না। সে নিজের মনে ভাবতে লাগলো, তাই তো দাঁড়াইলো যে আমির ভাই এতদিন ঢাকায় ছিল, এই কারণে পদ্মজা ভাবিরে নিরাপত্তা দেওয়া হয়েছে। আমির ভাই পদ্মজা ভাবি লাইগা কেমন পাগল, এটা তো সবাই জানে। তারপর কোনো জরুরি কামে পদ্মজা ভাবিরেও নিয়ে যাওয়া হয়েছে। মজিদ ফুপার কথা মতো সে জরুরি কাম পদ্মজা ভাবির বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপার হইতে পারে, পরীক্ষা বা অন্য কিছু। মৃদুলের মনে একটা প্রশান্তি নেমে এলো। ফুপা, আমি আইতাছি বলে ধীর পায়ে বেরিয়ে গেল সে। মৃদুল চলে যেতেই মজিদ হাওলাদার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আমিনের কাছ থেকে তিনি শুনেছিলেন মৃদুল ও লিখন এসেছিল, কি কথা হয়েছিল তাও জেনেছিলেন। তাই সাবধানে বুদ্ধি করে পরিস্থিতিটা সামলাতে পেরেছেন। বন্ধুরা, আমি পদ্মজা গল্প পাঠের 3য় পর্ব আজ এখানেই শেষ করলাম। আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।